আবারও স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। তবে দিনের শুরুতে আমরা দেখেছিলাম ৬১ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেলেও দিন শেষে মাত্র ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। তবে লেনদেনের গতি এই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো লেনদেন দিয়ে শেষ হয়েছে। ৭০৫ কোটি টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, ৫৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক জানিয়ে দিচ্ছি ৬৬টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ২২ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৪১৫ পয়েন্টে। কিন্তু এখন পর্যন্ত এই পুরো সপ্তাহে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা, ২ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে ৩৫ পয়েন্ট নেগেটিভ রয়েছে এই পুরো সপ্তাহে ঢাকা শেয়ার বাজারের সূচক। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম সালাম। জাহিদ ভাই, আপনার কাছে প্রশ্ন আমার যে আসলে সাধারণ বিনিয়োগকারীরা ডে ট্রেডিং করে নাকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডে ট্রেডিং করে? আপনি যদি এই সপ্তাহের একটা ট্রেন্ড দেখেন, একটার পর থেকে বাজারে অনেক ধরনের সেল প্রেশার আসে এবং এই সেল প্রেশার দিন শেষে সূচককে পতনের দিকে ঠেলে দেয় অথবা এতটা রিকভারি করতে পারে না। তাহলে ডে ট্রেডিং করছে কারা? থ্যাংক ইউ। আসলে ট্রেডিং কম বেশি সবাই করছে, বাট রিটেল ট্রেডাররা একটু বেশি ট্রেড করে। ইনস্টিটিউশন তো আসলে তারা বিশেষ কিছু গাইডলাইনের মধ্যে তারা এই ট্রেডগুলো করে। তারা বাই করার পর একটা সার্টেন প্রফিট যখন তাদের টার্গেট অনুযায়ী যদি মিট করে ফেলে তখন তারা সেল করে। জেনারেল ট্রেডার যারা আছেন রিটেইলে, তারা একটা অতিরিক্ত প্রফিট করার উদ্দেশ্যে তারা অনেক সময় ধরে রাখে, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার বাই করে ফেলে। নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ওয়েট করতে চায় না। তো আসলে দুইজনই ক্ষেত্রে হয়, বাট মোটা দাগে বললে রিটেল ট্রেডাররা খুব বেশি ট্রেড করে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি অসহিষ্ণু হয়, যেহেতু তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেয়ারের ফান্ডামেন্টালসের উপর তারা পারচেস করে না, অনেক সময় অনেক নিউজের উপর পারচেস করে এবং নিউজগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। সো যখনই ফ্রিকোয়েন্টলি নিউজটা তার চেঞ্জ হয় তখনই সে আবার কিন্তু তার অবস্থানটা বদল করে। জি, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভলিউমটা তো সবসময় বেশি হয়ে থাকে। যদি ৭০০ কোটি টাকা লেনদেন হয়ে থাকে, এক্ষেত্রে আমরা বলতে পারি 60 থেকে 70% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা করে থাকে। সেই হিসেবে কি বলা যেতে পারে কিনা যে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী নয়? তা বলবো না। যখন আসলে তারা প্রাইসটা কমে যায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তখন কিন্তু তারা আসলে ক্রয়ের দিকে বেশি উদ্যোগী হয়, বিকজ এর ফলে তখন তারা তাদের ক্যাপিটাল গেইনটা বেশি মাত্রায় নিতে পারে। সো দাম কমে গেলেই তারা আসলে মূলত মার্কেটে যায়। তাদেরও নিজস্ব কিছু ক্যালকুলেশন থাকে, বাট তারা কিন্তু চড়া বাজারে খুব বেশি ক্রয় করে না। মার্কেটে যখন স্থিতিশীল থাকে বা প্রাইস একটু নিচের দিকে থাকে তখন তারা ক্যাপিটাল গেইনটা বেশি পাওয়ার জন্য তারা বাই করে। জি, এই ২ সপ্তাহের যে ট্রেন্ড রয়েছে, আপনি জানেন যে টানা ৪ কার্যদিবসের পরে এই ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এতটা সূচক রিকভারি করতে পারেনি। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন এসেছে। পৃথিবীর অন্যান্য দেশে আমরা জানি মিউচুয়াল ফান্ড বাজারে সক্রিয় ভূমিকা পালন করে। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলোর এই বেহাল দশা কেন? কখন বাজারকে সাপোর্ট দিতে পারবে বলে আপনি মনে করেন? আবার তো সেই সুশাসনের কথা চলে আসে। গত ১৫ বছর বিভিন্ন আর্থিক সেক্টরে যে দুর্নীতি ছিল, স্টক মার্কেটও তার বাইরে ছিল না। ২০১৮ সালে দেখলাম হঠাৎ করে যেখানে ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলো রিডিম হয়ে যাওয়ার কথা, সেখানে এগুলোকে আবার বাড়িয়ে দেওয়া হলো বিশেষ একটা মহলের স্বার্থ রক্ষা করার জন্য। এবং তখন কিন্তু ইউনিট হোল্ডারদেরও কোনো মতামত নেওয়া হয়নি। এবং আমাদের যে এখন টাস্ক ফোর্স আছে রিফর্ম করার জন্য, সংস্কারের জন্য, তারাও কিন্তু মতামতটা দিয়েছে যে ক্লোজ এন্ড যেগুলো থাকবে এগুলো সত্যি সত্যি যেন ক্লোজ এন্ড হয়, রিডিম হয়ে যায়। এগুলোকে কিন্তু ওপেন এন্ডেডে পরিণত করার চেষ্টা করা যাবে না। আর দ্বিতীয়ত হলো গিয়ে এখানে সুশাসন আনতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড তো আসলে বিশেষ কিছু গাইডলাইনের মধ্যে কাজ করে এবং নতুন যে রিফর্ম কমিটি তারা বেশ কিছু গাইডলাইন দিয়েছে এবং গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই আমি দেখেছি যে ইউনিট হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য এগুলো প্রেসক্রাইব করা হয়েছে। তো এই স্বার্থ এই যে রক্ষার উদ্দেশ্যে যে সুশাসনের জন্য যে গাইডলাইন দেওয়া হচ্ছে, এটা যাতে যথাযথভাবে প্রতিপালন করা হয় এবং এই
ম্যানেজমেন্টে যারা থাকবে তাদেরকেও কিন্তু বিশেষভাবে মনিটরিং এর আওতায় রাখতে হবে এবং এক্ষেত্রে অন্যান্য যেসব পক্ষ আছে অডিটর থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা আরো যারা আছে তাদের সবাইকে আরো যত্নবান হতে হবে। জি, এক্ষেত্রে এই সুশাসনের কথা বলছেন, মিউচুয়াল ফান্ড নীতিমালার যে চূড়ান্ত খসড়া সেটি আসলে আলোচনায় রয়েছে। এক্ষেত্রে সংস্কার কবে শেষ হবে? আপনি জানেন 18ই আগস্ট বিএসইসি নতুন নেতৃত্ব পেয়েছে, 1 বছরের বেশি সময় হয়ে গেছে। আইপিও যে নীতিমালা রয়েছে সেটারও সংস্কার হয়নি, মিউচুয়াল ফান্ডেরও সংস্কার হয়নি। এক্ষেত্রে এই সংস্কার শেষ হতে হতে মিউচুয়াল ফান্ড খাতটি কখনো উঠে দাঁড়াতে পারবে? এটা তো আসলে সংস্কার কমিটি বলতে পারবে যে কবে নাগাদ তারা সংস্কারের কাজ শেষ করে, এবং এটি ইমপ্লিমেন্টেশনে কিন্তু অনেক বড় সময়ের ব্যাপার। এবং যেটা আপনি আইপিও রিলেটেড কথা বললেন, আইপিওর যে নিয়ম নীতিগুলো এখন আছে সেগুলো কিন্তু যুগোপযোগী করা দরকার। একটা আইপিওতে যখন অ্যাপ্লাই করে সে আইপিও রেজাল্ট চলে আসতে আসতে দেখা যায় যে কোম্পানির যে পরিস্থিতি ছিল, আর্থিক অবস্থা ছিল, ব্যবসায় যে সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু অনেকখানি বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। যে অ্যাসাম্পশন গুলো ছিল সেগুলোর সাথে বাস্তবতার মিল থাকে না। এই পরিপ্রেক্ষিতে ওই আইপিও বলি বা এমএফ বা মিউচুয়াল ফান্ড বলি, সব জায়গাতেই কিন্তু দুইটা কাজ করতে হবে। একটা, প্রথম কথা, নীতিমালাকে ব্যবসার সাথে ব্যবসা বান্ধব করতে হবে, যাতে ব্যবসায়ীরা সত্যিকার অর্থে এবং যারা ইউনিট হোল্ডার আছে, যারা শেয়ার মার্কেটে আছে, তারা সবাই যাতে এখান থেকে লাভবান হতে পারে। আর দ্বিতীয়ত, তাদের স্বার্থ রক্ষার জন্য যাতে এমনভাবে আইনগুলো প্রণয়ন করা হয় এবং আইনগুলোর বাস্তবায়ন হয় যাতে এখানে কোনো রকম কারসাজির কোনো সুযোগ না থাকে, সংশ্লিষ্ট পক্ষগুলো যেন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে। জি, এক্ষেত্রে আপনি জানেন 13 মাসের বেশি সময় হয়ে গেছে, কোনো আইপিও আসে নাই, আবার আসার আগ্রহ দেখাচ্ছে না। দেশি বিদেশি বহুজাতিক কোম্পানি, কোনো কোম্পানি পুঁজিবাজারে আসতে চায় না কেন? পুঁজিবাজারের অবস্থা এতটাই খারাপ যে আসলে কেউ আসতে আগ্রহী হবে না? এখানে দুইটা কারণ কাজ করেন। তো একটা কারণ হলো গিয়ে আইপিওর প্রক্রিয়াটা আসলে কিন্তু খুবই, আমি বলবো, ব্যুরোক্রেটিক এখানে এমন। এবং এই আইনগত এই প্রক্রিয়াটাকে যদি আপনি কিছু কিছু এর আগে কোম্পানিকে দেখেছি যারা এই প্রক্রিয়াটাকে প্রভাবান্বিত করতে পারে বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে বা অন্যান্যভাবে, তারা কিন্তু ফান্ডামেন্টালস না থাকা সত্ত্বেও, কোয়ালিফাই না করা সত্ত্বেও তারা কিন্তু মার্কেটে চলে আসছে। ভালো কিছু কোম্পানি আছে যারা প্রিমিয়াম পাওয়ার যোগ্য, তারা কিন্তু প্রিমিয়াম পাবে না ওইরকম আশঙ্কা করে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে না, মার্কেটে দুইটা কারণ, একটা মার্কেটের যে অবস্থা এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, এই দুইটি আসলে আমাকে কোম্পানিটাকে লিস্টিং করার ক্ষেত্রে আমি মনে করি বান্ধব না। তো সেই কারণে তারা আসলে ব্যাপারে কোনো খুব একটা উৎসাহ দেখাচ্ছেন। এবং সরকারি প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, এটা আজকে অনেক বছর ধরে কথা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো যারা নাকি ক্যাপিটাল দরকার, যারা ব্যাংক থেকে কোনো কোনো ক্ষেত্রে টাকা নিচ্ছে, তারা ব্যবসা সম্প্রসারণ যাদের সুযোগ আছে, কিন্তু তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকছে না। সংশ্লিষ্ট মিনিস্ট্রি বলার পর, অর্থ মন্ত্রণালয় বলার পরও কিন্তু এই ফাইলগুলোর খুব একটা আমরা গতি দেখছি না। জি, এক্ষেত্রে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনার প্রথমটি ছিল 3 মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারের সংস্কার কাজ চলমান রাখা। এটিও কিন্তু বাস্তবায়ন হয়নি, 3 মাস পার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি আছে। বছর আগেই বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি ব্যক্তিগতভাবেও বলেছি যে বিদেশি এক্সপার্টকে এনগেজ করা, যেভাবে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক বাইরের অডিট ফার্মগুলো এনে একিউআর করাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বাইরের এক্সপার্ট দিয়ে কেন আমাদের শেয়ার মার্কেটের কারেন্ট সিচুয়েশনটাকে একটা ডায়াগনোসিস করা হচ্ছে না? কোথায় কোথায় প্রবলেম আছে, প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসার জন্য দীর্ঘমেয়াদে টেকসই কি কি ধরনের আমাদের সুপারিশ থাকতে পারে, সেগুলোকে যে রিফর্ম কমিটি যে সুপারিশ করছে এটার সাথে একসাথে করে সিনক্রোনাইজ করে কিভাবে এগুলোকে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলোকে তো বিবেচনা রাখতে হবে। জি, জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আচ্ছা কিভাবে পড়বো? টকব্যাকে কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ কথা বলেন। আমি শুনতে পাচ্ছি না তো কিছুই। কিউ না শুনলে আমি কিভাবে পড়বো? তো ওনাদেরকে একটু ভাইয়া, মুন ভাই একটু কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না। এখন তো আর দুয়ে ফেরার কিছু নাই, তিনে শুনতে তো না, টকব্যাকে তো কিছু শুনতে পাচ্ছি না। কিউ আমাকে এখানে বসে কেউ কিউ দিতে হবে। এখান থেকে আমরা ওই চিল্লা বলছি যে ওকে আচ্ছা আজকে তো আর 2 নাম্বার ক্যামেরায় ওয়েলকাম দেওয়ার কিছু নাই, 3 নাম্বার, গতদিন তো 3 নাম্বার ক্যামেরায় ওয়েলকাম দিছিলাম, ওরকমই কি হবে? স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি জানি। কাউন্টডাউন কিউ এগুলো না শুনলে তো বিপদ হয়ে যাবে। আচ্ছা উফ, আল্লাহ ভরসা। কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। ভয়েস দেন।